সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। তোমার কাছ থেকে এখন আমার সভ্যতা শিখতে হবে। না জানলে শিখতে হবে। মেহেরিকার পাশে বসে শান্ত গলায় সানিয়া প্রশ্ন করে, তোমাকে আদি কোথায় কামড়িয়েছে? সানিয়ার এমন প্রশ্নে অবাক চোখে মেহেরিকা উল্টো প্রশ্ন করে, আদি কি কুকুর? আমাকে কামড়াবে কেন? ওই যে কি যে লাভ বাইট। এতক্ষণে মেহেরিকা বুঝতে পারে সানিয়ার কথার মানে। আদিয়া নিশ্চয় বানিয়ে বানিয়ে কিছু বলেছে সানিয়াকে, আর সানিয়া এসব সত্যি ভেবে তাকে জেরা করতে এসেছে। লজ্জা লজ্জা মুখ নিয়ে মেহেরিকা বলল, এসব কি বলা যায় নাকি? স্বামী স্ত্রীর ব্যাপার এসব। কিন্তু আমি শুনতে চাই। আমি বলতে চাই না। কেন? বলতে গেলে লজ্জায় মরেই যাব বোধহয়। করার সময় তো করেনি। সেটা তো আদিয়াতের সাথে রোম্যান্সের ঠেলায় করে ফেলেছি। এখন তোমাকে কিভাবে বর্ণনা করি বলো তো? আর কোনো কথা না বলে সানিয়া হনহন করে মেহেরিকার রুম থেকে চলে যায়। সানিয়ার অবস্থা দেখে মেহেরিকা আপন মনে হেসে চলেছে। কি যেন বলে গেল সানিয়া, লাভ বাইট? আদিয়াত তাকে এসব বলেছে? ভারী বাজে ছেলে তো আদিয়াত। রাজীবের রুমে এসে চারিদিকে চোখ বুলাতে লাগলো সুপ্তি। কখনো কি ভেবেছে এই রুমটা তার হবে? ভেবেছে। প্রেম যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে রাজীবকে পছন্দ করে সুপ্তি। পছন্দ বললে আসলে ভুল হবে, ভালোবাসে সে। তাই সে যখন এখানে বেড়াতে আসতো বা রাজীব যখন তাদের বাসায় বেড়াতে যেত, সব সময় ঘুরঘুর করতো সে রাজীবের পেছনে। কিন্তু রাজীব তো তাকে ভালোই বাসেনি, আর সেও বলতে পারেনি তার মনের কথা। মনের কথা মনেই থেকে যায়। পরবর্তীতে রাজীবের কাছে জানতে পারে মেহেরিকার কথা। রাজীব আর কাউকে ভালোবাসে শুনে মনে জ্বালা করলেও সে খুশি থাকবে ভেবে সুপ্তি কোনোদিনও কিছু বলেনি, চুপ ছিল। তবে প্রায় 1.5 মাস আগে যখন রাজীব আর মেহেরিকার সম্পর্কে ফাটল ধরে, তখন সে সুযোগটি কাজে লাগায়। রাজীবকে নিয়ে যায় নিজ বাড়িতে। এই 1.5 মাসে সে রাজীবের খুব কাছে আসতে চেয়েছে, কিন্তু তার মনে শুধু মেহেরিকার বসবাস। যেখানে ওই মেয়েকে তার ঘৃণা করার কথা, সেখানে সারাক্ষণ রাজীব তার নাম জপতে থাকে। কিন্তু সুপ্তি রাজীবের জীবনে মেয়েকে আর প্রবেশ করতে দিবে না। আপন মনে কথাগুলো বলে সুপ্তি এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার উপর বসে সে রাজীবের ভাবনায় তলিয়ে যায়। হ্যালো পিকু। বেবি বলো। তুমি সত্যি ভালোবাসো আমায়? সন্দেহ আছে? আছে। মানে যদি সত্যি ভালোবাসো বিয়ের প্রস্তাব নিয়ে আসো। বিয়ের পর করবা যা খুশি। এত তারা কিসের? আগে প্রেম করে। আমার তারা তো তোমার হয়েছে পিকু। যাকগে, এটাই আমার শেষ কথা। বিয়ে ছাড়া রুম ডেট আমি করব না, কিছুতেই না। তাতে যদি তোমার সমস্যা হয় তুমি ব্রেকআপ করতে পারো। দিবা? আর কোনো কথা না শুনে ফোনের লাইন কেটে দেয় দিবা। চোখ বন্ধ করে লম্বা একটা দম ফেলে সে। পিকু কি করবে এখন? দিবার প্রস্তাবে রাজি হবে নাকি ব্রেকআপ করবে? আদির বলা কথাগুলো মনে মনে আওড়াতে থাকে সানিয়া। ভালোবাসা, আদর, কামড়, উফ, অসহ্য। যেসব তার হওয়ার কথা ছিল সেসব অন্য একজন মেয়ের হচ্ছে। সবকিছুর মূলে রয়েছে ওই মেহেরিকা, যাকে বলে পথের কাঁটা। আর এই কাঁটা উপড়ে দিলে আদি তার হয়ে যাবে। একান্তই তার হয়ে যাবে। তুই এখানে? রাজীবের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো সুপ্তি। রাজীবকে দেখে খুশিতে মন দোলা দিয়ে ওঠে তার। মুখে হাসি এনে সুপ্তি বলল, আমার হবু বরের রুমে কি আমি থাকতে পারি না? সুপ্তি এখানে এসেছে তাতে রাজীবের কিচ্ছু যায় আসে না, কিন্তু এই কথাটি শুনে তার মাথাটাই বিগড়ে যায়। গম্ভীর গলায় সে বলে, হবু বর হইনি এখনো, তাছাড়া হবও না। রাজীবের কথা শুনে দাঁড়িয়ে পড়ে সুপ্তি। ছলো ছলো চোখে তাকে জিজ্ঞেস করে, কি বলছো তুমি? কেন বলছো? সুপ্তির পাশে এসে শান্ত গলায় রাজীব বলল, তুই তো জানিস আমি মেহেরকে ভালোবাসি। কিন্তু শেষ 1.5 মাসে তুমি বলেছো তুমি তাকে ঘৃণা করো। এটাও বলছি, নতুন করে আর কাউকে নিয়ে ভাবা আমার পক্ষে সম্ভব না, বলিনি? তাছাড়া ঘৃণা করি এইসব আমার মুখের কথা ছিল। করতে চেয়েছি কিন্তু পারিনি, তুই জানিস সেটা ভালো করে। তুই আর কাউকে বিয়ে করে নে। তোমার বিয়ের পরে করব। পাগলামো করিস না সুপ্তি। তোর ছোট বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু তুই করিসনি। অথচ আমরা প্রায় সমবয়সী। তোকে নিয়ে মামা মামির কত চিন্তা, বলতে পারিস? শেষ 1.5 মাস চিন্তাই ছিল না, এখন করবে আবার। কিন্তু বেশি দিন করতে হবে বলে মনে হয় না। তোমার আর মেহেরিকার বিয়েটা হয়ে গেলেই আমিও করে নিব কাউকে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে?
কোথায় চলে গেছে মেয়েটা অভিমান করে কেউ জানে না, কিন্তু আমি হাল ছাড়বো না। রাজীবের কাছে তার মেহেরকে ফিরিয়ে আসবেই। নিজের রুমে পায়চারি করছেন কুনসুম হক। ছেলের চিন্তায় অস্থির হয়ে আছে তার মন। ভেবেছিলেন কিছুদিন সুপ্তির সাথে থাকলে তার মন থেকে মেহের নামক শব্দটি ঘুচে যাবে, কিন্তু কিছুই হলো না। আবারও সে সব ফেলে মেহেরের পেছনে পড়ে রয়েছে। ফুপু, সুপ্তির ডাকে পেছনে ফিরে কুনসুম হক বলেন, আয় মা, ভেতরে আয়। ধীর পায়ে কুনসুম হকের দিকে এগিয়ে গিয়ে সুপ্তি বলল, আমি চলে যাব ফুপু। অবাক চোখে তাকিয়ে কুনসুম হক প্রশ্ন করেন, কেন? তোমার ছেলে মেহেরিকাকে বিয়ে করবে, আমাকে জানিয়ে দিয়েছে। আর তুই এটা শুনে ভেঙে পড়েছিস? কি করব বলো? দেখ শক্তি, মেহেরিকাকে নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যা ঘটেছে এর পরেও আমি ওই মেয়েকে বউ হিসেবে মেনে নিতে পারি না। প্রতারক মেয়ে সে। কিন্তু আমার ছেলেকে দেখ, এখনো তাকে ভালোবাসে। রাজীব মন বড় বলে সহজে ওই মেয়েকে ভুলতে পারছে না। সে মনে যদি তোর জায়গা হয়, তোকে কোথাও যেতে দেব না। কিন্তু কিভাবে কি সম্ভব? দুইটা ভালোবাসার মানুষকে আমি আলাদা করতে পারি না। মেহেরিকা কি ভালোবাসে আমার ছেলেকে? বাসে না। বাসলে সে কখনো ওভাবে ঠকাতে পারতো না আমার রাজীবকে। তুই একমাত্র ওকে ভালো রাখতে পারবি, তাই আমি বলছি তুই যাবি না কোথাও। ফুপু। জামা, আরাম কর, তুই এখন অনেক দূর থেকে এসেছিস। ঠিক আছে। সুপ্তিকে বোঝালেও নিজের মনকে বোঝাতে পারছেন না কুনসুম হক। সুপ্তি মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছে তার। যেদিন সুপ্তি জেনেছিল রাজীব ভালোবাসে মেহেরিকাকে, সেদিন কাঁদো কাঁদো অবস্থায় জানিয়েছিল কুনসুম হককে সে ভালোবাসে রাজীবকে, কিন্তু প্রকাশ করতে খুব বেশি দেরি হয়ে গিয়েছে। কুনসুম হক রাজীবকে সবটা জানাতে চাইলেও সুপ্তির জন্য পারেননি। সুপ্তি তাকে অনুরোধ করেছিল এসব যেন রাজীব জানতে না পারে। সেদিন কিছু করার না থাকলেও আজ অনেক কিছুই করার আছে। রাজীবের জন্য সুপ্তির চেয়ে ভালো কেউ হতে পারে না। তাই কুনসুম হক এবার তার ছেলেকে ভুল পথে পা বাড়াতে দিতে পারেন না, কিছুতেই না। আপন মনে কথাগুলি বলে কুনসুম হক বসে পড়েন বিছানার উপরে। রাত 8টা। রান্নাঘরে পা দিতেই মেহেরিকা দেখতে পায় মিলিকে। রাত 9:30। কলিং বেলের শব্দ হতে মেহেরিকা এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। এসেছেন আপনারা? মৃদু হেসে আরিফ বলে, ভালো আছো? জি আন্টি। আচ্ছা, আমি ভেতরে যাই। চলে গেলেও আদি দাঁড়িয়ে থাকে নিজ জায়গায়। কি ব্যাপার, তুমি কেন দাঁড়িয়ে আছো? অনেকক্ষণ পর দেখছি তো তোমায়। তো মেহেরিকার থেকে চোখ সরিয়ে আদি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তো কিছু না, ভাবিকে বলো ভাত রেডি করতে, ক্ষুধা পেয়েছে অনেক। আমি ফ্রেশ হয়ে আসি। কাজে গিয়েছো নাকি শপিং করতে? দুটোই করেছে। কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হবে? ফ্রেশ হয়ে আসো। ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে সকলে। আজ দিবাও খেতে এসেছে। মেহেরিকা খেয়াল করে তাকে দেখতে অনেকটা স্বাভাবিক লাগছে। বৌমা, আজ সবে ইলিশটা এত মজা হয়েছে কি বলবো। দেখি, আমাকে আর এক টুকরো দাও। মিলির দিকে তাকিয়ে কথাটি বললেন আমজাদ চৌধুরী। মৃদু হেসে মেহেরিকার দিকে তাকিয়ে মিলি বলল, কথাটি শুনে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। মেহেরিকা তো ভালো রাঁধতে পারে, জানা ছিল না কারো। মেহেরিকা মাছের বাটি হাতে নিয়ে এগিয়ে যায় আমজাদ চৌধুরীর পাশে। তাকে দেখে আমজাদ চৌধুরী বলেন, মাছ মাংস মানেই মজা। এসব আজ মজা হয় নাকি? বাড়িতে রেখে যাও, আমি নিয়ে যাব। জি বাবা। সালেহা চৌধুরী হেসে আদির উদ্দেশ্যে বলেন, আমার এই ছেলের ভাগ্যে কি করে এমন মেয়ে জুটলো। কথাটি শুনে সকলে হেসে উঠলেও আদি ভ্রুকুচকে বলে, আমার কি কম গুণ আছে নাকি? স্মার্ট, সুন্দর, এখন কাজও করছে। ল্যাপটপ মোবাইল সারাক্ষণ টেপার ক্ষমতা রাখিস। হ্যাঁ রে আরিফ, তোর ভাই অফিসে কাজ করছে তো নাকি ল্যাপটপ মোবাইল টিপতে ব্যস্ত ছিল? সালেহা চৌধুরীর কথায় হো হো করে হেসে ওঠে সকলে। মেহেরিকার ভাবনায় অস্থির হয়ে আছে রাজীবের মন। রাতের খাবারও খায়নি সে, তবে কতটা সিগারেট শেষ করেছে তার নিজেরই অজানা। শুধু সিগারেট নালেই হবে? পেটে আর কিছু পড়তে হবে না? সুপ্তির কথায় সিগারেট অ্যাস্ট্রেতে ফেলে রাজীব বলল, যখন তখন আমার রুমে এইভাবে আসবি না। এটা আমারও রুম হবে। ভ্রু জোড়া কুচকে রাজীব বলল, এটা মেহেরের রুম হবে। এখানে যা কিছু আছে সব তার। ওই যে বিছানা দেখছিস ওটাও মেহেরের। আরে পুরো আমি মেহেরের, আর আমার সব কিছু তার। সুপ্তি জানে কথা বাড়িয়ে লাভ নেই আর। শান্ত গলায় সে বলল, রাতের খাবার খেয়ে নিও, শরীর খারাপ করবে। আদিক্ষেতা। মেহেরিকাকে নিয়ে এই বাড়ির মানুষের আদিক্ষেতা সানিয়ার একেবারেই সহ্য হচ্ছে না। আজ খাবার টেবিলও তাকে নিয়ে সবার আদিক্ষেতা দিকে সানিয়ার শরীরে জ্বালা দিয়ে উঠেছিল। মনে প্রাণে ভালোবেসেছিল সে আদিকে, ফলস্বরূপ সে কি পেয়েছে? ধোকা। তাহলে কি লাভ হলো নিজেকে পরিবর্তন করে?
কোনোই তো লাভ হয়নি। সে যেমন ছিল তাতেই ভালো ছিল। আবারও সে সেই পথেই পা বাড়াবে। তবে এদের ছাড়বে না, এত সহজে সানিয়া এদের শান্তিতে থাকতে দিতে পারে না। খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। নিজের মনে কথাগুলো বলে পায়চারি করতে থাকে সানিয়া। নিজের রুমে গিয়ে আদি দেখতে পায় মেহেরিকা বিছানা ঠিক করছে। দরজা বন্ধ করে আদি এগিয়ে যায় তার পাশে। মেহের, আদির ডাকে পেছনে ফিরে মেহেরিকা বলল, সোফার উপরে যে শপিং ব্যাগগুলো দেখছো সব তোমার। আমার মানে? তোমার জন্য কামিজ এনেছি কয়েকটা, সাথে ওড়না আর কি যেন বলে, ওই যে ঢোলা ঢোলা প্যান্ট, লুঙ্গির মতো। প্লাজো? হুম। তুমি কেন এসব আনতে গেলে আদিয়া? তোমার শাড়ি পরতে কষ্ট হয় তাই। আর কোনো কথা না বলে মেহেরিকা সোফার পাশে গিয়ে খুলে খুলে দেখতে থাকে প্যাকেটগুলো। এক সেট কাপড় নিয়ে এসে চলে যায় ওয়াশরুমের দিকে। আদি সোফার উপরে থাকা কাপড়গুলো গুছিয়ে মেহেরিকার জন্য যে ড্রয়ারটি দিয়েছিল তাতে রেখে দেয়। এই যে পেছনে ফিরেই কামিজ পরিহিত মেহেরিকাকে দেখে চমকে যায় আদি। এই মেয়েটা এমন কেন? যা পরে তাতেই মানায়। কি হলো, এমন লাগছে আমাকে? খুব ভালো। তোমাকে এতগুলো ধন্যবাদ। আমার আসলেই দরকার ছিল এসবের, বিশেষ করে মানে ঢোলা প্যান্টটা। মেহেরিকার কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে আদি, তার সাথে হেসে ওঠে মেহেরিকাও। ঘড়িতে সময় রাত 2টা। আদির চোখে ঘুম নেই। আজ সারাদিন মেহেরিকার কথা তার অনেক বেশি মনে পড়েছিল। কিন্তু কেন? কয়েকদিনের পরিচিত মেয়েটির জন্য কেন তার মনে এত অস্থির হয়ে যায়? তার পাশে সারাক্ষণ কেন থাকতে ইচ্ছে হয়? কেন তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে? এসব প্রশ্নের উত্তর কোথায় পাবে সে? নানা রকম ভাবনায় অস্থির হয়ে আছে আদির মন। আজ রাতে আর ঘুম হবে না তার। তবে হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর রাত জেগে খুঁজে বের করাই যেতে পারে। আপন মনে কথাগুলো বলে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ে আদি। চোখ মেহেরিকার দিকে যেতেই চমকে যায় সে। একেবারে গুটিসুটি হয়ে বেঘরে ঘুমোচ্ছে মেহেরিকা। ডিম লাইটের আলোয় তাকে পরীর চেয়ে কম সুন্দর লাগছে না। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল আদি। পরনের জামা কাপড় একটাও ঠিকঠাক নেই মেহেরিকার। কিন্তু আদির চোখ যেখানে গিয়ে আটকে গিয়েছিল তা হলো মেহেরিকার পা। প্লাজোটা হাঁটুর উপরে উঠে যাওয়ায় মেহেরিকার ধবধবে সাদা পা আদির দৃষ্টি আকর্ষণ করেছিল। নজর সরিয়ে ফেললেও একটা ঘোর কাজ করছে আদির মাঝে। খুব করে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে মেহেরিকাকে, যেটা একেবারেই অসম্ভব নয়। লম্বা একটা দম ফেলে মেহেরিকার দিকে ধীর পায়ে এগিয়ে যায় আদি। মেহেরিকার পায়ের পাশে পড়ে থাকা চাদরটা নিয়ে তার শরীর ঢেকে দিয়ে বারান্দার দিকে চলে যায় আদি। নিজের উপর রাগ হচ্ছে তার। মেহেরিকাকে নিয়ে সব ভাবা তার উচিত হয়নি, একদমই হয়নি। কিন্তু তার ভাবনায় শুধু মেহেরিকা চলে আসে। এটা কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে? সে কি মেহেরিকাকে ভালোবেসে ফেলেছে? আজ রাত জেগে উত্তর বের করতেই হবে। আপন মনে কথাগুলো বলে বারান্দায় পায়চারি করতে থাকে আদি। সকাল 8টা। আদি অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় সালেহা চৌধুরী বলেন, এই যে আজ অফিসে যাওয়া লাগবে না। অবাক চোখে তাকিয়ে আদি প্রশ্ন করে, কেন? আজ বৌমাকে নিয়ে বেড়াতে যাবি। মানে তোর বউকে নিয়ে ঘুরতে যাবি। আদির সাথে বাইরে বেরোনোর কোনো ইচ্ছেই মেহেরিকার নেই, তাই মৃদু হেসে সে বলল, থাক না মা, ও সবে মাত্র অফিসের কাজ হাতে লাগালো, আরেকদিন না হয় যাওয়া যাবে। মেহেরিকার কথায় গুরুত্ব না দিয়ে সালেহা চৌধুরী ছেলের উদ্দেশ্যে বললেন, নিবি না? এই সুযোগ কি হাতছাড়া করা যায়? অবশ্যই না। মুচকি হাসি দিয়ে আদি বলল, নিব। আরিফ আসলে জানিয়ে দিস তুই অফিসে যাবি না। জানি, আমি রুমে গেলাম এখন। আচ্ছা। ফোন বেজে চলেছে দিবার। ইচ্ছা না থাকা সত্ত্বেও রিসিভ করে বলল, হ্যালো। কেমন আছো দিবা? ভালো। রেগে আছো তোমার পিকুর উপর? না। জানি রেগে আছো, তবে এখন সব রাগ চলে যাবে তোমার। আমি বাসায় তোমার কথা বলেছি। কি? আরে আমার বাসায় তোমার কথা বলেছি। আমারা বলেছেন তোমাদের বাসায় যাবেন বিয়ের প্রস্তাব নিয়ে। কি বলছো তুমি? সত্যি? সত্যি। ফোন রেখে দিবা ছুটে যায় মেহেরিকার কাছে। সোজা তার রুমে ঢুকেই দেখতে পায় মেহেরিকা সোফার উপর বসে বই পড়ছে। দিবা দ্রুত বেঁকে তার পাশে গিয়ে বসতে বসতে বলে, ভাবি। বই পড়ায় মগ্ন ছিল বলে সে একেবারে দিবার উপস্থিতি টের পায়নি। দিবার ডাকে হাত থেকে বইটা তার পাশে রেখে বলল, বাহ, আজ দিবামণিকে এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? আমার বিএফ কি বলেছে জানো ভাবি?
কি বলেছে? ও পরিবার নিয়ে আমার বাসায় প্রস্তাব নিয়ে আসবে। কি বলো? ভাবি। এটা তো খুব ভালো কথা। কিন্তু কি? আমার বাসার জন্য ভয় করছে। যোগ্য হলে ভয়ের কি আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি আমার পাশে থাকবে তো ভাবি? থাকবো। তা তোমার বিএফের নাম কি? ওর নাম। ননদ ভাবি মিলে কিসের কথা হচ্ছে? সালেহা চৌধুরীকে রুমের ভেতর আসতে দেখে দিবা চুপ হয়ে যায়। মেহেরিকা দাঁড়িয়ে সালেহা চৌধুরীর উদ্দেশ্যে বলে, মা আসুন। তিনি এগিয়ে এসে বিছানার উপর বসতে বসতে বলেন, বসো, তুমি বসো। বসে বলো কি নিয়ে কথা হচ্ছিল তোমাদের। দিবা দুষ্টু একটা হাসি দিয়ে বলল, ইস, তোমাকে বলা যাবে না এসব আমাদের কথা। আচ্ছা তাই? তাই। তাহলে এখন রুম থেকে যা। কেন? এখন আমার কথা আছে মেহেরিকার সাথে। আমি থাকলে কি অসুবিধা? অনেক বেশি অসুবিধা। যা তো এখন। আর কথা না বাড়িয়ে দিবা হেসে চলে যায়। মেহেরিকা মৃদু হেসে বলল, কি বলবেন মা? তোমার বাড়ি ঈদগাহের কোন জায়গায়? প্রশ্নটি শুনে মেহেরিকার বুকটা ধুকধুক করে উঠলেও সঠিক জবাব দিয়ে বলে সে, মেহেরঘোনা। বাড়ির নাম? জসিম আহমেদের বাড়ি। কার নাম এটা? জি, আমার বড় আব্বুর, মানে দাদার বাবার। ও আচ্ছা। কিছুক্ষণ নীরব থেকে ছলছল দৃষ্টিতে সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে মেহেরিকা বলল, আমার বাসায় জানাবেন না প্লিজ, আমি এখানে আছি বলে। আমি তাদের কারোর সাথে যোগাযোগ করতে চাই না। অবাক দৃষ্টিতে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কিন্তু কেন? সে অনেক কাহিনী। আপনাদের বাসার কোনায় আমাকে একটু জায়গা দিন মা। আমি ওখানে ফিরে যেতে চাই না। ওরা আমায় খুঁজে পাক, এটাও আমি চাই না। মেহেরিকার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে বুকটা ধুক করে ওঠে সালেহা চৌধুরীর। মেহেরিকার পাশে গিয়ে বসে তিনি বললেন, তুমি যা বলো তাই হবে। বিনিময়ে একটা কথা রাখতে হবে। কি? আমার ছেলেটাকে অনেক সুখে রাখতে হবে তোমায়। সালেহা চৌধুরীর কথা শুনে তাকে খুশিতে জড়িয়ে ধরে মেহেরিকা। এদিকে তাদের কথোপকথন দরজার আড়ালে দাঁড়িয়ে শুনে নেয় সানিয়া। এতদিন পর সে একটা দারুণ সুযোগ পেয়েছে। মেহেরিকা তার বাসায় যোগাযোগ করতে চাইছে না, মানে নিশ্চয়ই বড় কোনো ঘাপলা আছে। তার বাসায় সবটা জানিয়ে দিতে হবে মেহেরিকার সম্পর্কে। তাদের জানার পর হয়তো মেহেরিকাকে এখান থেকে নিয়ে যাবে। আর একবার মেহেরিকা বিদায় হলেই সানিয়া হবে আদির। নিজের মনে কথাগুলো ভেবে দুষ্টু একটা হাসি দেয় সানিয়া। সাদা রঙের একটা কামিজের সাথে লাল ওড়না আর প্লাজো পরে তৈরি হয়েছে মেহেরিকা। ড্রয়িং রুমে এগিয়ে যেতে উপস্থিত সকলে তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। মিলি দুষ্টু একটা হাসি দিয়ে বলল, বাহ মেহেরিকা, তোমাকে আরো কয়েকবার বিয়ে দেওয়া যাবে। মিলির কথায় মেহেরিকা হাসলেও সালেহা চৌধুরী বললেন, কি আজব কথাবার্তা। আমার ছেলের বউকে কেন আবার বিয়ে দিতে হবে? না মানে। চুপই থাকো তুমি। সালেহা চৌধুরী আদির দিকে তাকিয়ে বললেন, দেখিস ওকে একদম বিরক্ত করবি না, হাত ধরে রাখবি সবসময়। বাধ্য ছেলের মতো আদি জবাব দেয়, আচ্ছা। ড্রাইভার গাড়ি চালাবে, তুই ওকে নিয়ে পেছনের সিটেই বসবি। এই পর্যায়ে আবার মুখ খুলে মিলি হাসতে হাসতেই বলে সে, কি যে বলেন না মা, প্রেম করে বিয়ে করেছে ওরা। আপনি না বললেও মেহেরিকা সঙ্গ ছাড়বে না আদি। সে তো এমনিতেও বউ পাগল। মুচকি হেসে সালেহা চৌধুরী বলেন, এটা অবশ্য ঠিক। তা আদি, তোরা কোথায় যাবি ঠিক করেছিস? হিমছড়ি। হিমছড়ি আমার অনেক বেশি ভালো লাগে। আমায় নিবে তোমাদের সাথে? হঠাৎ ড্রয়িং রুমে প্রবেশ করে সানিয়া। এমন একটা বেহায়ের মতো আবদার করে বসায় সালেহা চৌধুরী মেজাজ উঠে যায় সপ্তমে। গম্ভীর গলায় তিনি বললেন, না, তোকে নিবে না। ওরা স্বামী স্ত্রী যাচ্ছে, তুই কি করবি? আমি না হয় দিবাকেও ডাকি, দিবার সাথে থাকবো আমি। তুই দিবাকে নিয়ে আর কোথাও যেতে পারিস, কিন্তু হিমছড়ি যাওয়ার কথা আজ ভুলে যা। সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বললেন, তোরা আয় বাবা, এখন যাবে না তুমি? বারান্দায় বসে মেহেরিকার ভাবনায় মগ্ন ছিল রাজীবের মন। এটা কোথায় আছে, কি করছে ভেবে ভেবে চিন্তায় মাথাটা ব্যথা শুরু করেছে তার। সুক্তির করা প্রশ্নে তার চিন্তায় ছেদ পড়ল। ইজি চেয়ারের উপর খানিকটা নড়ে চড়ে বসে সে বলল, কোথায় যাব? চট্টগ্রাম। কেন? তোমার চাকরি করব না। এত ভালো চাকরি সহজে আর পাবে না তুমি। সুপ্তি, যা তো এখান থেকে। যখন তখন এসে প্যানপ্যানানি শুরু করিস না, ভালো লাগে না। কি ভালো লাগে? তুই জানিস না আমার কি ভালো লাগে। দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে, ওই মেহেরিকার জন্য নিজের ক্ষতি করতে বসেছো তুমি। সুক্তির দিকে তাকিয়ে শান্ত গলায় রাজীব বলল, দুনিয়াতে ছেলের অভাব পড়েছে, তুই কেন আমার জন্য কষ্ট পাচ্ছিস? রাজীবের মুখে এমন কথা শুনে থমকে যায় সুপ্তি।
এর জবাব তার জানা নেই। তাই আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে সে রাজীবের রুম থেকে। হিমছড়ি পর্যটক এলাকায় টিকিট কেটে ভেতরে প্রবেশ করে আদি ও মেহেরিকা। মেহেরিকাকে চারপাশে চোখ বুলাতে দেখে আদি বলে ওঠে, আগে কখনো আসোনি এখানে? না। কি বলো? হুম। ইনা নিতে গিয়েছ? না। আজ নিয়ে যাবো তোমায়, বেশি না, এখান থেকে 5 কিলোমিটার দূরে। হুম। আদির সাথে মেহেরিকা সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় উপরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি রয়েছে। মনে মনে মেহেরিকা সেগুলো গুনতে শুরু করে। কি হলো, চলো। এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার কি দরকার? আরে উপরে না গেলে বাকি সব কিভাবে দেখবে তুমি? কিন্তু আসো, কোলে তুলে নেই তোমায়। না, দরকার নেই, আমি পারবো। আদির সাথে উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে মেহেরিকা, কিন্তু কিছু দূর উঠেই হাঁপিয়ে পড়ে সে। কষ্ট হচ্ছে মেহের? হুম। কতটা সিঁড়ি এখানে? প্রায় 2 শতাধিক। কি? কোলে নেই তোমায়? আমি কি বাচ্চা? তুমি তো বুড়িও না, নিতেই পারি। আসছে মহাবীর, কোলে নিবে আমাকে? তোমার কি মনে হয় আমি পারবো না? তাই মনে হয়। নিজে তো পড়বা, আমাকেও ফেলবা। কথাটি বলে মেহেরিকা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে পেছন থেকে আদিয়াত বলে ওঠে, একবার কোলে নিয়ে প্রমাণ করতে দাওই না আমি পারি কি না পারি। তোমার ছেলে অফিস একদিনেই শেষ? আমজাদ চৌধুরী প্রশ্নে মুচকি হেসে সালেহা চৌধুরী বলেন, যাওয়া শুরু করেছে, নিয়মিত যাবে সে। তবে যার জন্য তার এত উন্নতি তাকে উপহার দেওয়ার প্রয়োজন নয় কি? তাছাড়া সামান্য ঘুরতে পাঠিয়েছি, আমার ওদের হানিমুনে পাঠানো উচিত ছিল। স্ত্রীর কথা শুনে বিরক্ত মুখে আমজাদ চৌধুরী বলেন, যেভাবে কথা বলছো যেন সব স্বাভাবিকভাবে হচ্ছে। অস্বাভাবিকের কিছু নেই তো। আচ্ছা ভাই, তা ওই বাড়ির মেয়ে কোথায় জিজ্ঞেস করছো? করেছি, কিন্তু তোমায় বলবো না। কেন? সে চায় না এখন তার বাসায় কেউ কিছু জানুক। সালেহা, মেয়েটা ছেলে মানুষই করছে, আর সাথে তুমিও যোগ দিও না। অত কিছু আমি জানি না। যেদিন মেহেরিকা আমায় বলতে বলবে সেই দিনই বলবো আমি। দুপুরের খাবার শেষে ইরানি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হয়েছে আদি আর মেহেরিকা। গাড়িতে বসে আছে তারা, কিন্তু দুজনেই নিশ্চুপ। নীরবতা ভেঙে আদি বলে ওঠে, ভালো লেগেছে তোমার? অনেক। কি বেশি ভালো লেগেছে? পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত সবই ভালো লেগেছে। এখানের প্রধান পর্যটন আকর্ষণ কোনটি জানো? না। জলপ্রপাত। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য আরও সময় ঝর্ণার পানি থাকে না বা শুষ্ক থাকে, তবু প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের অনন্য এক আকর্ষণ। সিঁড়ি বেয়ে উঠতে নামতে কষ্ট হয়েছে, তাই না? হয়েছিল, তবে ওঠার পর পাহাড়ের চূড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্র সৈকতটা দেখে নেমে সেই সব ক্লান্তি কষ্ট চলে গিয়েছিল। দুর্লভ সে দৃশ্য। আসলে দুর্লভ, মনোমুগ্ধকর দৃশ্য। তুমি পরিবেশ উপভোগ করছিলে আর আমি তোমার খুশি। সিঁড়ি বেয়ে উঠে ক্লান্তি ভারাক্রান্ত মুখ নিয়ে চারপাশটা দেখে যখন তোমার মুখটা উজ্জ্বল হয়ে গিয়েছিল, তখন তোমার প্রকৃতির রানীর মতোই লেগেছিল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম তোমার দিকে, কিন্তু তুমি তা খেয়ালই করনি। প্রকৃতির প্রেমে পড়তে ব্যস্ত ছিল তুমি, আর আমি ব্যস্ত ছিলাম তোমার প্রেমে পড়তে। পড়েছি, আমি প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি মেহের। ভালোবেসে আগলে রাখবো তোমায়, যেতে দিব না কোথাও। দিবার রুমে প্রবেশ করে সানিয়া দেখতে পায় সে কানে হেডফোন গুঁজে গান শুনছে বিছানার উপর শুয়ে। সানিয়া তার দিকে এগিয়ে গিয়ে কান থেকে হেডফোন সরিয়ে বলল, ওই দিবা। সানিয়ার এমন কাণ্ডে চমকে যায় দিবা। শোয়া থেকে বসতে বসতে বলল, কি হয়েছে আপু? চল না আমরাও যাই হিমছড়ি এই সময়? আমার না অনেক ভালো লাগে হিমছড়ি। ছোট ভাইয়ারা এখনো হিমছড়ি আছে বলে তোমার মনে হয়? হয়তো আরও কোথাও গিয়েছে ওখান থেকে। একটা ফোন করে দেখ কোথায় গিয়েছে, আমরা গিয়ে ওদের সারপ্রাইজ দিই। কিন্তু তুমি তো হিমছড়ি যেতে চাইছো। নিজের কথায় নিজেই আটকে যায় সানিয়া। আমতা আমতা করে বলে, না মানে আসলে। থাক আপি, আমি বুঝতে পেরেছি কেন যেতে চাইছো তুমি, কিন্তু আমি যাব না। স্বামী স্ত্রী ওরা, কি দরকার ওদের বিরক্ত করে। আরেকদিন না হয় সবাই মিলে যাওয়া যাবে কোথাও, ঠিক আছে? সমুদ্রের কাছাকাছি গিয়ে পা জোড়া ভিজিয়ে চলেছে মেহেরিকা। তার পাশে গিয়ে আদি বলে ওঠে, ভালো লাগছে? লাগছে। এখানে দেখেছি প্রবাল পাথরে ছড়াছড়ি। অনেকটা সেন্ট মার্টিনের মতো। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে না সৈকতের বেলাভূমিতে। অনেকটাই শান্ত প্রকৃতির সৈকতে এনা নেই। জ্বরের সময় এলে প্রবল পাথরে দেখা পাওয়া যেত না। ভাটার সময়ই কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে এই পাথর। আদির কথার পিঠে কোনো কথা না বলে মেহেরিকা আচমকা দৌড়াতে শুরু করে। আদিও তার পিছে ছুটতে ছুটতে বলে, এই মেহের, ছুটছো কেন?
যে ভালো লাগছে আমি বলেই বোঝাতে পারবো না। আদি দ্রুত বেগে মেহেরিকার পাশে গিয়ে তার হাত চেপে নিজের কাছে টেনে এনে তার কোমর চেপে বলে, এরকম টেনে পিনে করছে কেন? এমনিতে হাঁটো, লাফালাফি না। কেন? ভাটার সময় কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে প্রবাল পাথর। প্রবাল পাথরে লেগে থাকে ধারালো শামুক, ঝিনুক। তাই এখানে বেশি লাফালাফি করা বিপজ্জনক, সেজন্য লাফালাফি নয়, বুঝছো? আদির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মেহেরিকা বলল, বুঝেছি। মেহেরিকা সামনের দিকে এক পা বাড়াতে আদি তার হাত ধরে বলল, মা কিন্তু বলেছেন সবসময় তোমার হাত ধরে রাখতেন, এতক্ষণ মনে ছিল না, তাই ছাড় পেয়েছ। এখন আর ছাড়ছি না। কেন যেন মেহেরিকা নিজের হাত আদির কাছ থেকে সরাতে চেষ্টা করলো না। আদির হাত ধরেই তার উপভোগ করতে ইচ্ছে করছে প্রকৃতির এই অপরূপ সুন্দর দৃশ্য। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে, আজ আমার সাথে সূর্যাস্তটা উপভোগ করবে। পরন্ত বিকেলের শান্ত সাগর তোমার সামনে তুলে ধরবে তার বিশালতা। মেহেরিকা কিছুই বলার আগেই পাশ থেকে শুনতে পায় চেঁচামেচির শব্দ। দুজনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়, কি হয়েছে তা দেখার জন্য পা বাড়ায় ভিড়ের দিকে।